বন্ধুরা, আজ আমি এক্সপ্লেন করতে যাচ্ছি ওয়ান অফ দ্য বেস্ট মালায়ালাম ক্রাইম সাসপেন্স থ্রিলার মুভি আব্রাহাম ওজলার। এই মুভি সম্পর্কে আপনাদের এতটাই আগ্রহ ছিল যে শেষ পর্যন্ত এক্সপ্লেন না করে থাকতেই পারলাম না। মুভি শেষ অবধি দেখলে আপনার নিজেরই চোখ কপালে উঠবে, কারণ খুনি তার প্রতিটি শিকারকে এমনভাবে খুন করতেছিল যে আমি নিজেই ভয়ে কেঁপে কেঁপে উঠছিলাম। এই মুভিটাতে এতটাই ক্লাইম্যাক্স ছিল যে সিআইডি অফিসাররা পর্যন্ত বুঝতেছিল না আসল খুনিকে। তাহলে চলুন দেখে আসি ভরপুর সাসপেন্সে ভরা পুরো গল্পটি। তবে তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মুভির শুরুতে আব্রাহাম ওজলার নামে একজন পুলিশ অফিসারকে দেখানো হয়। সে তার স্ত্রী এবং একমাত্র মেয়ের সঙ্গে এখানে এসেছে কয়েকদিন ছুটি কাটাবে বলে। এমন সময় তার ফোনে কেউ একজন কল করে বলে, স্যার, পাশের একটি হোটেলে দুইজন বিদেশি মারা গেছে, কিন্তু আমরা জানি আপনি তো ভ্যাকেশনে আছেন, তারপরেও যদি এখানে একবার আসেন তাহলে ভালো হতো। এটা শুনে ওজলার তার গাড়ি নিয়ে খুব দ্রুত হোটেল থেকে বের হয়ে যায়। এর মধ্যে ওজলার তার এক টিম মেম্বারকে ফোন করে বলে, তোমরা ভালো করেই জানো আমি ছুটিতে আছি, তাহলে এখানে লোকাল থানাতে আমার পার্সোনাল নাম্বারটা কেন দিলে? একটু শান্তিতে কি ছুটিও কাটাতে দেবে না? এটা শুনে ফোনের ওপাশ থেকে বলে, স্যার, আমরা তো আপনার নাম্বার কাউকে দেইনি, আর আপনি কোথায় ছুটি কাটাচ্ছেন সেটা তো আমরা নিজেরাই জানি না। এটা শুনে ওজলার হতভম্ব হয়ে যায়। তাই সে দ্রুত গাড়ি ঘুরিয়ে তার হোটেলে চলে আসে, কিন্তু আসার পর সে তার স্ত্রী আর মেয়েকে কোথাও খুঁজে পায় না। ঘরের সবকিছু এলোমেলো হয়ে আছে, অর্থাৎ কেউ একজন তার স্ত্রী আর একমাত্র মেয়েকে কিডন্যাপ করেছে। এরপর সিন শিফট হয় 3 বছর পর। এখনো পর্যন্ত ওজলার তার স্ত্রী আর মেয়ের কোনো খোঁজ পায়নি, আর এতদিন ধরে এটা চিন্তা করতে করতে সে ডিপ্রেশনে চলে গেছে। ওজলার সবসময় তার ল্যাপটপে একটি ভিডিও চালু করে দেখতে থাকে। দুঃখের বিষয় হলো, ভিনোদ নামের একজন ব্যক্তি ওজলারের স্ত্রী আর মেয়েকে কিডন্যাপ করে হত্যা করেছে, আর এটা ভিনোদ নিজেও স্বীকার করেছে। কয়েক বছর আগে ওজলার এই ভিনোদকে ড্রাগস সহ অ্যারেস্ট করে। এরপর সে যখন জেল থেকে ছাড়া পায়, তখন প্রতিশোধ হিসাবে ওজলারের স্ত্রী আর মেয়েকে কিডন্যাপ করে হত্যা করে। কিন্তু সেই সময় ভিনোদ প্রচুর পরিমাণে ড্রাগসে আসক্ত ছিল, যার কারণে সে একেবারেই ভুলে গেছে ওই লাশ সে কোথায় দাফন করেছে। প্রতিদিনের মতো আজকেও এক প্যাকেট বিরিয়ানি নিয়ে ওজলার ভিনোদের সঙ্গে দেখা করতে যায়, আর সেই একই প্রশ্ন করে, আমার স্ত্রী আর মেয়েকে কোথায় দাফন করেছো? ভিনোদ সেই একই উত্তর দেয়, স্যার, আমার মনে নেই, কারণ সেই সময় আমি অধিক পরিমাণে নেশা করেছিলাম। সিন চেঞ্জ হলে আমরা দেখতে পাই নাভিন নামের একজন ব্যক্তি, সে আইটি ফার্মে চাকরি করে। কাজ শেষ হলে সে তার স্ত্রী মায়ার সঙ্গে ফোনে কথা বলে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়, কিন্তু রাস্তার মধ্যে একটি পিকআপ তাকে অ্যাক্সিডেন্ট করে। তখন আশেপাশের লোকজন অ্যাম্বুলেন্সে কল করে তাকে হসপিটালে নিয়ে আসে। নাভিনের অবস্থা ছিল খুবই আশঙ্কাজনক, কিন্তু ডক্টর অপারেশন করে এই যাত্রায় তাকে বাঁচিয়ে তোলে। পরের দিন জ্ঞান ফিরলে নাভিন বুঝতে পারে তার দুটি পা একেবারেই অবশ হয়ে আছে, অর্থাৎ সে তার পায়ে কোনো বল পাচ্ছে না। এটা দেখে ডক্টর নাভিনকে বলে, ব্যথার কারণে তোমার পা দুটো অবশ হয়ে আছে, কিছুদিনের মধ্যেই সব কিছু ঠিক হয়ে যাবে। কিন্তু আজকে তো তোমার বার্থডে, চলো আমরা সবাই তোমার বার্থডে সেলিব্রেট করি। এটা শুনে মায়া পাশের একটি শপ থেকে বার্থডে কেক নিয়ে আসে। এরপর যখন সে নাভিনের রুমে প্রবেশ করে, তখন নাভিনকে দেখে তার হুঁশ উড়ে যায়। কেউ একজন নাভিনকে খুব জঘন্যভাবে হত্যা করেছে, আর এই মার্ডার কেসটির ইনভেস্টিগেশনের দায়িত্ব পায় আমাদের হিরো ওজলার। ওজলার বুঝতে পারে অধিক রক্তপাতের কারণেই নাভিনের মৃত্যু হয়েছে। এদিকে নাভিনের পাশে একটি চিরকুট পড়ে আছে, যেখানে লেখা আছে, ব্রেক কনভার্সেস, হ্যাপি বার্থডে টু ইউ। ওজলার নাভিনের কল লিস্ট চেক করলে সে দেখতে পায় নাভিন শেষবার মায়ের সঙ্গে কথা বলেছে, আর 8 মিনিট পরেই অ্যাম্বুলেন্স নাভিনের কাছে এসেছে, অর্থাৎ এই 8 মিনিটের ভিতরেই সবকিছু হয়েছে। এদিকে ওজলার নাভিনের বাবাকে জিজ্ঞেস করে নাভিনের কি কোনো শত্রু ছিল। তখন নাভিনের বাবা বলে, সে তো একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, তার তো কোনো শত্রু থাকারই কথা না। নাভিনের পোস্টমর্টম করা ডক্টর ওজলারকে জানায় ডাক্তারি সম্পর্কে খুনির জ্ঞান ভালোই রয়েছে, আর সে ভালো করে জানে শরীরের কোথায় কাটলে সব থেকে বেশি রক্তপাত হয়, আর এজন্যই নাভিনের অধিক রক্তপাত হয়ে মারা গেছে। ওজলার খুব মনোযোগ দিয়ে এই কেসটির সব কিছু গবেষণা করে। সে জানতে পারে যেখানে অ্যাক্সিডেন্ট হয়েছিল তার পাশে একটি পেট্রোল পাম্প রয়েছে, আর সেখানে সিসি ক্যামেরার ফুটেজ চেক করে সে দেখতে পায় অ্যাক্সিডেন্টের সময় ওই রাস্তা দিয়ে মোট 8টি গাড়ি চলেছে। এদিকে পরের দিন রাতে মোহন নামের একজন লোক তার গাড়িতে করে বাড়িতে ফিরছিল, কিন্তু রাস্তার মধ্যে কয়েকজন লোক তাকে ঘিরে ধরে আর প্রচুর পরিমাণে ধারালো অস্ত্র দিয়ে তাকে জখম করে। এমন সময় সেখানে একটি পিকআপ চলে আসে, আর সবাই সেইখান থেকে পালিয়ে যায়।
আপনাদের মনে থাকার কথা, এই পিকআপটি কিন্তু নাভিনকে অ্যাক্সিডেন্ট করেছিল। এরপর গাড়ির থেকে একজন মাস্ক পরা ব্যক্তি বের হয়ে আসে, আর সে মোহনকে তার গাড়িতে করে হসপিটালে রেখে সেইখান থেকে দ্রুত চলে যায়। ডক্টররা তাকে ট্রিটমেন্ট করে বাঁচিয়ে তোলে, কিন্তু দুঃখের বিষয় হলো কেউ একজন গভীর রাতে হসপিটালে ঢুকে ওই ব্যক্তির পায়ের রগ কেটে তাকে হত্যা করে। সকালে অজলার আর তার টিম মেম্বার সহ মার্ডার স্পটে চলে আসে। অজলার দেখতে পাই এখানেও সেই একইভাবে হত্যা করা হয়েছে, অর্থাৎ অধিক রক্তপাতের কারণেই তার মৃত্যু হয়েছে। অজলার বুঝতে পারে দুজনের খুন একই ব্যক্তি করেছে। এদিকে সেখানেও একই রকম একটি চিরকুট পড়ে আছে, যেখানে লেখা আছে হ্যাপি বার্থডে। অজলার হসপিটালের সিসি ক্যামেরা চেক করলে বুঝতে পারে যে ব্যক্তি ওই লোকটাকে হসপিটালে এনেছিল আর যে ব্যক্তি তাকে খুন করেছে তাদের দুজনের বডি ল্যাঙ্গুয়েজ সম্পূর্ণ আলাদা, অর্থাৎ তারা দুজনেই আলাদা ব্যক্তি, কিন্তু তাদের দুজনের গাড়ি দেখতে একই রকম। পরের দিন অজলার খুন হওয়া ব্যক্তির বাবার কাছে চলে যায়। তার নাম রাঘবন, কিন্তু তার থেকে কোনো ইনফরমেশন পাওয়া যায় না। এদিকে পুলিশ অফিসাররা মিডিয়া কর্মীর প্রশ্নের উত্তর দিতে গিয়ে হয়রান হয়ে যাচ্ছে। সাংবাদিকরা ওই খুনির নাম দিয়েছে বার্থডে কিলার। কয়েকদিন পরে ওই কিলার আশোক নামে এক ব্যক্তিকে একটি লাড্ডু দিয়ে চলে যায়। তাদেরকে দেখে মনে হচ্ছিল তারা দুজন দুজনকে খুব ভালোভাবেই চেনে। আশোক ওই লাড্ডু খাওয়ার কিছুক্ষণ পরেই হঠাৎ করে বেহুশ হয়ে যায়। সেখানে থাকা লোকজন তাকে দ্রুত হসপিটালে নিয়ে আসে। কি রোগ হয়েছে সেটা জানার জন্য ডক্টররা তার এমআরআই করার জন্য প্রস্তুতি নেয়। আর ঠিক তখনই ওই রুমের লাইট বন্ধ হয়ে যায়। কেউ না থাকায় ডক্টর নিজেই তখন নিচে আসে লাইটের সুইচ অন করার জন্য। আর এই ফাঁকে কিলার ডক্টরের মতো সেজে স্ক্যানিং রুমে এসে আশোকের গলার রগ কেটে তাকে হত্যা করে। এর কিছুক্ষণ পর অজলার তার টিম মেম্বার সহ সেইখানে আসে। অজলার বুঝতে পারে এই খুনটিও সেই একই ব্যক্তি করেছে, কারণ আশোকের পাশেও ঠিক একই রকম একটি চিরকুট পড়ে আছে, যেখানে লেখা আছে হ্যাপি বার্থডে টু ইউ। পরের দিন অজলার আশোকের রেস্টুরেন্টে আসে ইনকোয়ারির জন্য। সেখানে থাকা কর্মচারীরা জানায় এই রেস্টুরেন্টে মোট 6 জন কাজ করে, কিন্তু আজ একজন আসে নাই। সে প্রতিদিন এই রেস্টুরেন্টে ঘি সাপ্লাই করে, কিন্তু তার পরিচয় আমরা কেউ জানি না। এরপর অজলার অ্যাকাউন্ট ডিপার্টমেন্টে গিয়ে ওই ব্যক্তির নাম, ঠিকানার মোবাইল নাম্বার বের করে, কিন্তু তাদের বাড়িতে গিয়ে জানতে পারে এই নামের ওই ব্যক্তি গত 3 বছর আগে মারা গেছে, অর্থাৎ বার্থডে কিলার মারা যাওয়া ব্যক্তির নামেই গত 3 বছর ধরে ঘি সাপ্লাই করে। এই মুহূর্তে অজলার নিজেকে খুব অসহায় মনে করে। একদিকে তার স্ত্রী সন্তান হারানোর বেদনা, অন্যদিকে বার্থডে কিলার প্রতিদিন একটি করে খুন করতেছে। এমন সময় অজলার চিন্তা করে খুন হওয়া প্রতিটি ব্যক্তির চিরকুটে একটি স্পেশাল ওয়ার্ড লেখা রয়েছে, যেগুলো একসাথে করে ট্রান্সলেট করলে সে দেখতে পায় অনেক আগের এক ফিজিশিয়ান এই শব্দগুলো লিখেছিল। অজলার ওই শব্দগুলোর ব্যাপারে ডক্টরের কাছে জিজ্ঞাসা করলে সে জানতে পারে কালিকট মেডিকেল কলেজে এই শব্দগুলো লেখা রয়েছে। তাই কোনো প্রকার দেরি না করে অজলার সেখানে চলে যায়। আর সে দেখতে পায় ওই লেখাগুলো কলেজের একটি দেওয়ালে রয়েছে, কিন্তু সেখানে তো মোট 5টি শব্দ রয়েছে, আর খুন হওয়া ব্যক্তিদের লেটারে মোট 3টি শব্দ রয়েছে, অর্থাৎ তার বুঝতে আর বাকি নেই যে আরও 2টি খুন হতে চলেছে। অজলার সেখান থেকে আশোকের বাবা শিবকুমারের কাছে চলে আসে। অজলার তাকে জিজ্ঞেস করে আশোকের কি কোনো শত্রু ছিল। উত্তরে শিবকুমার বলে, আমরা তো বিজনেস করি, আমাদের তো অনেক শত্রুই রয়েছে, কিন্তু আশোকের তো কোনো শত্রু ছিল না। অজলার আশোকের বাবার রুমে একটি মেডিকেল বই দেখতে পাই। তখন শিবকুমার বলে, আমার ভাইয়ের মেয়ে মেডিকেলে পড়ে, আর এটি তারই বই। এমন সময় থানা থেকে অজলারকে জানানো হয় নাভিনের অ্যাক্সিডেন্টের আই উইটনেস পাওয়া গেছে। অজলার তখনই থানাতে চলে আসে। এরপর ওই ব্যক্তি অজলারকে জানায়, সেদিন রাতে নাভিনকে আমি রাস্তার মধ্যে পড়ে থাকতে দেখেছিলাম, আর সেখানে একজন লোক মাস্ক পরে দাঁড়িয়েছিল। আমি তাদেরকে সাহায্য করতেও চেয়েছিলাম, কিন্তু মাস্ক পরা ওই ব্যক্তিটি বলেছিল আমি অ্যাম্বুলেন্স কল করেছি, এখনই সে চলে আসবে। কিন্তু সে আজীব ধরনের ছিল, তার কথাগুলো রোবটের মতো মনে হচ্ছিল। অজলার বুঝতে পারে মাস্ক পরা ব্যক্তিটি কোনো ডিভাইসের মাধ্যমে কথা বলেছিল। যারা তাদের কণ্ঠ কোনো কারণে হারিয়ে ফেলে তারাই এই ধরনের ডিভাইসের মাধ্যমে কথা বলে। অজলার টিমের বাকি লোকদেরকে অর্ডার করে এই শহরে কতজন লোক এই ডিভাইসের মাধ্যমে কথা বলে সেটা বের করার জন্য। তারা সবাই রিসার্চ করে জানতে পারে এই শহরে মোট 90 জনের মতো লোক এই ডিভাইসের মাধ্যমে কথা বলে, কিন্তু ওই লিস্টে থাকা কৃষ্ণদাস নামের একজন ব্যক্তিকে তাদের সবারই সন্দেহ হয়। আর তাই অজলার বাকি অফিসারদেরকে নিয়ে তার বাড়িতে পৌঁছে যায়, কিন্তু সেইখানে কৃষ্ণদাসকে তারা খুঁজে পায় না। কৃষ্ণদাসের মা জানায় সে অনেক আগের থেকে এই বাড়িতে থাকে না। স্কুলে পড়াকালীন সে অনেক সুন্দর গান গাইতো,
কিন্তু হঠাৎ করে তার গলাতে ছোট্ট একটি অপারেশনের প্রয়োজন পড়ে, আর কালিকট মেডিকেল কলেজে এই অপারেশন করা হয়। কিন্তু এর পর থেকেই তার কণ্ঠ চিরতরে হারিয়ে যায়, আর তখন থেকেই সে আর এই বাড়িতে থাকে না। এমন সময় অজলারের মনে খটকা লাগে, কারণ কৃষ্ণদার যে হসপিটালে অপারেশন হয়েছিল সেই হসপিটালে বার্থডে কিলারের স্পেশাল ওয়ার্ডও লেখা রয়েছে। এরপর অজলার ওই হসপিটালে গিয়ে একজন ডক্টর থেকে জানতে পারে নাভিন আর আশোকের পিতা শিবকুমার আর সেলভারেজ ওই কলিকাট মেডিকেল কলেজের ফিজিশিয়ান ছিল, এবং তাদের আরও দুজন বন্ধু রয়েছে, আলেকজান্ডার আর জাভি। অর্থাৎ খুনির পরবর্তী টার্গেট হলো আলেকজান্ডার আর জাভি। কিন্তু অজলারের মনে হয় খুনি একজন নয়, বরং দুইজন ব্যক্তি, কারণ একই সময় একজন ব্যক্তি দুই জায়গাতে কিভাবে থাকতে পারে। এরপর আলেকজান্ডার অজলারের সঙ্গে কথা বলে। সে জানায় এই মুহূর্তে সে লন্ডনে রয়েছে, আর যেহেতু পরবর্তী টার্গেট আলেকজান্ডার নিজেই, তাই সে আর দেশে যেতে চায় না। এদিকে অজলার জাভির সঙ্গে দেখা করে বলে যে তার জীবনে মৃত্যুর ঝুঁকি রয়েছে, কিন্তু জাভি তার এই কথার কোনো মূল্যায়ন করে না। এর একদিন পরেই আলেকজান্ডার দেশে ফেরত আসে। সে অজলারকে জানায়, তোমার সঙ্গে আমার কিছু গোপন কথা রয়েছে, আর এই জন্যই আমি দেশে ফেরত এসেছি, কারণ আমি জানি খুনি যেভাবেই হোক আমাকে মেরে ফেলবে। সেদিন রাতে অজলার তার টিম মেম্বার নিয়ে আলেকজান্ডারের বাড়িতে আসে তার সাথে দেখা করতে। এমন সময় কৃষ্ণদাস আলেকজান্ডারকে কিডন্যাপ করতে সেইখানে আসে। তখন অজলার কৃষ্ণদাসকে ধরে ফেললেও তার বাকি লোকজন আলেকজান্ডারকে কিডন্যাপ করে পালিয়ে যায়। এরপর অজলার কৃষ্ণদাসকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করে সত্যটা জানার জন্য, কিন্তু সে বলে আমার জীবন চলে গেলেও আমি কোনো কিছুই বলবো না। এদিকে অজলার জানতে পারে ডক্টর অরুণ যে নাভিনের পায়ে অপারেশন করেছিল সে রাঘবনের সাথে কোনো একটা বিষয় নিয়ে কয়েকদিন আগে দেখা করেছিল। এর কারণ জানতে চাইলে ডক্টর অরুণ বলে শিবকুমার আর তার 3 বন্ধু যখন কালিকট মেডিকেল কলেজের ফিজিশিয়ান ছিল তখন রাঘবন ওই কলেজের ওয়াচম্যানের দায়িত্বে ছিল, আর ওই সময়টাতে আমার বড় বোন সুজা ওই কলেজেই পড়তো। কিন্তু সুজা হঠাৎ করে সুইসাইড করে মারা যায়। কিছুদিন আগে আমি তার পুরাতন বইয়ের ভিতর থেকে তার আর তার বয়ফ্রেন্ডের একটি ছবি পাই, তাই সেদিন আমি রাঘবনের বাড়িতে গিয়েছিলাম সেই বিষয়ে কোনো কিছু সে জানে কিনা, কিন্তু সে বলল তার এই বিষয়ে কোনো কিছুই মনে নেই। অজলার ওই ছবিতে দেখতে পাই অরুণের বোন সুজাকে স্পষ্ট দেখা গেলেও তার বয়ফ্রেন্ডের মুখের অংশ ঝাপসা হয়ে আছে। কিছুদিন গবেষণা করার পর অজলার বুঝতে পারে এই সমস্ত খুন আলেকজান্ডার নিজেই করতেছে। সেদিন রাতে কৃষ্ণদাস যাকে কিডন্যাপ করতে এসেছিল সে আসলে আলেকজান্ডার নয়, তাকে আলেকজান্ডার সাজিয়ে কিডন্যাপ করা হয়েছে। এরপর আমরা আসল আলেকজান্ডারকে দেখতে পাই। সে জাভিকে কিডন্যাপ করে কালিকট মেডিকেল কলেজে নিয়ে যাচ্ছে। এরপর সেইখানে পৌঁছে একটি মার্কার দিয়ে নিশানা করে তার হাতের রক কাটা শুরু করে। ঠিক তখনই অজলার সেইখানে পৌঁছে যায় আর আলেকজান্ডারকে অ্যারেস্ট করে জাভিকে বাঁচিয়ে নেয়। এরপর অজলার তাদেরকে থানায় এনে ক্যামেরার সামনে বসিয়ে সবকিছু সত্যটা বলতে বলে। সেই মুহূর্তে আলেকজান্ডার তার জীবনে ঘটে যাওয়া সবকিছু সত্য ঘটনা বলতে শুরু করে। তখন ফ্ল্যাশব্যাকে দেখানো হয় আলেকজান্ডার, জাভি, সিলভারাজ আর শিবকুমার সবাই একই ব্যাচের ফিজিশিয়ান ছিল। আর সুজা নামের একটি মেয়ে সবেমাত্র কলেজে ভর্তি হয়েছে। শিবকুমার সুজাকে প্রথম দেখাতেই প্রপোজ করে দেয়, কিন্তু সুজা তার এই প্রপোজ অ্যাকসেপ্ট করে না। তখনকার সময়ে আলেকজান্ডার পুরো কলেজের মধ্যে বেস্ট ফিজিশিয়ান স্টুডেন্ট ছিল। প্রতিটি শিক্ষক তাকে অনেক পছন্দ করত, এমনকি প্রতিটি অপারেশনে শিক্ষকগণ তাকেই সাজেস্ট করত, আর বাকি 3 জনকে নর্মাল কোনো কাজের দায়িত্ব দিত। একদিন আলেকজান্ডার সুজাকে প্রথম দেখাতেই সে তার প্রেমে পড়ে যায়। কিছুদিনের মধ্যে সুজাও তার প্রেমে পড়ে। এর কিছুদিন পর আলেকজান্ডার সিলভারাসকে ড্রাগস নিতে দেখে ফেলে। তখন সিলভারাস আলেকজান্ডারকে অনেক অনুরোধ করে সে যেন প্রফেসরকে এই বিষয়ে কিছু না বলে, কিন্তু আলেকজান্ডার প্রফেসরকে সব কিছু বলে দেয়, যার কারণে প্রফেসর সিলভারাসকে কলেজ থেকে বরখাস্ত করে। তখন থেকে সিলভারাস আলেকজান্ডারের উপর প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নেয়। সিন চেঞ্জ হলে আমরা দেখতে পাই কৃষ্ণদাস নামে একটি ছেলে স্কুলের ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছে। তার গানের গলাটাও ছিল বেশ সুন্দর, যার কারণে এই বয়সে বিভিন্ন অনুষ্ঠানে সে গান গাইতে শুরু করে। তার মনের ইচ্ছা ছিল বড় হয়ে সে অনেক বড় গায়ক হবে। একদিন হঠাৎ করে তার গলায় একটি টিউমার দেখা যায়। তখন সে তার মাকে নিয়ে কালিকট মেডিকেল কলেজে চলে আসে চিকিৎসা নিতে। এমন সময় প্রফেসর আলেকজান্ডারকে তার এই সার্জারি করতে বলে আর অ্যাসিস্ট্যান্ট হিসেবে জাভিকে সাথে নিতে বলে। জাভি কিন্তু প্রথম থেকেই আলেকজান্ডারকে তার শত্রু মনে করে, কারণ বিভিন্ন সময় আলেকজান্ডার তার ইমেজ নষ্ট করেছে। এরপর যখন সার্জারি করতে শুরু করে
তখন জাভি ইচ্ছে করে সার্জারিতে ভুল করে, যার কারণে কৃষ্ণদাসের কণ্ঠ সারা জীবনের জন্য হারিয়ে যায়। এর শাস্তি হিসেবে প্রফেসর আলেকজান্ডার আর জাভিকে কিছুদিনের জন্য কলেজ থেকে সাসপেন্ড করে। সেদিন রাতে শিবকুমার, সিলভারাজ আর জাভি মিলে সিদ্ধান্ত নেয় তারা যেভাবেই হোক আলেকজান্ডারকে হত্যা করবে। শিবকুমার নিজেও আলেকজান্ডারকে পছন্দ করে না, কারণ শিবকুমার নিজেই সুজাকে প্রেমের প্রস্তাব দিয়েছিল। তারপরেও আলেকজান্ডার সুজাকে ভালোবেসেছে, তাই সে জাভি আর সিলভারাজকে আলেকজান্ডারের পিছনে আরো বেশি করে লেলিয়ে দেয়। সেদিন রাতে রাঘবনের সাহায্য নিয়ে তারা তিনজন আলেকজান্ডারকে প্রচুর নির্যাতন করে। রাঘবন ছিল সেই সময়ে ওই কলেজের ওয়াচম্যান। এক পর্যায়ে আলেকজান্ডারকে তারা আধমরা করে একটি গাড়িতে রেখে সেই গাড়ি আবার অ্যাক্সিডেন্ট করায়। আর পরের দিন তারা সবাইকে বলে আলেকজান্ডার নেশা করে গাড়ি চালাচ্ছিল, আর এই জন্যই সে অ্যাক্সিডেন্ট করেছে। এরপর আলেকজান্ডার কোমায় চলে যায়। এই সুযোগে জাভি কৃষ্ণদাসের অপারেশনের সমস্ত ভুল আলেকজান্ডারের উপর চাপিয়ে দেয়। তখন প্রফেসর তাকে মাফ করে দিয়ে আলেকজান্ডারকে সারা জীবনের জন্য কলেজ থেকে বরখাস্ত করে। আলেকজান্ডার অনেকদিন কোমায় থাকার পর প্রফেসররা সিদ্ধান্ত নেয় তাকে লাইফ সাপোর্ট থেকে বের করে দেবে, কারণ তার তো আর বাঁচার কোনো সম্ভাবনাই নেই। এটা শুনে সুজা মনে করে আলেকজান্ডার এই পৃথিবীতে আর বেঁচে থাকবে না। তাই সেদিন কলেজ থেকে ফেরার পথে বাসের সাথে অ্যাক্সিডেন্ট করে সে সুইসাইড করে, আর সেখানেই সুজা চিরতরে নিঃশেষ হয়ে যায়। কিন্তু ভাগ্যের কি পরিহাস, ঠিক তখনই আলেকজান্ডার কোমা থেকে জ্ঞান ফেরে। দুঃখের বিষয় হলো আলেকজান্ডার তার পিছনে সব কিছু ভুলে গেছে। কিভাবে সে অ্যাক্সিডেন্ট করেছে, কোন কলেজে পড়তো, এমনকি সে তার নাম পর্যন্ত মনে করতে পারছে না। এর 30 বছর পর আলেকজান্ডার কৃষ্ণদাসকে একটি টিভি শোতে দেখতে পায়। সেখানে কৃষ্ণদাস তার কণ্ঠ কিভাবে হারিয়েছিল সেই গল্পই বলতেছিল। এটা শুনে আলেকজান্ডারের সব কিছু মনে পড়ে যায়। পুরাতন যত স্মৃতি ছিল তার এক এক করে সব মনে পড়তে শুরু করে। এরপর আলেকজান্ডার কৃষ্ণদাসের সঙ্গে দেখা করে সে সব কিছু খুলে বলে। তখন তারা সিদ্ধান্ত নেয় তাদের সাথে ঘটে যাওয়া সমস্ত অন্যায়ের বদলা তারা দুজনেই নেবে। প্রথমে তারা ওই 3 জনের ছেলে মেয়েদেরকে হত্যা করার প্ল্যান করে, এরপর এক এক করে তাদেরকে হত্যা করবে। এই সমস্ত ঘটনা শোনার পর অজলারের মন খারাপ হয়ে যায়। কিন্তু জাভি অজলারকে বলে আলেকজান্ডার তাকে সব কিছু মিথ্যা বলেছে, সে তার পাপের শাস্তি এতদিন ধরে পেয়েছে। এরপর অজলার তাদের দুজনকে জেলে পাঠিয়ে দেয়। পরের দিন একটি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জাভি সেইখানে বক্তব্য দিচ্ছিল। ওই অনুষ্ঠানে আলেকজান্ডার নিজেও এসেছিল। আসলে জাভি এতদিন ধরে যে নিষ্ঠার উপর ডক্টরি করেছে সেই বিষয়ে একটি বই লেখা হয়েছে, আর সেই বইটি লঞ্চ করার জন্য এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বক্তব্য দেওয়ার সময় মনে হচ্ছিল জাভির শরীরটা বেশি একটা ভালো না। ঠিক তখনই ফরেন্সিক ডক্টর অজলারকে কল করে জানায় খনি তার প্রতিটি খুন করার সময় ক্ষতস্থানের পাশে যে মার্ক করেছিল সেটা আসলে কোনো মামুলি মার্ক নয়, আসলে সেটা ছিল একটি কেমিক্যাল। যদি কোনো কারণে ওই লোকগুলো বেঁচেও যেত, তারপরে ওই কেমিক্যালের কারণে তারা 7 দিনের ভিতর মারা যেত। কিন্তু আলেকজান্ডার তো ওই মার্কের দাগ জাভির হাতেও দিয়েছিল, অর্থাৎ ওই ভয়ঙ্কর কেমিক্যালের কারণে জাভি এখন মারা যাবে। এরপর বক্তব্য দেওয়ার সময় জাভি সেখানেই লুটিয়ে পড়ে, আর ধীরে ধীরে ওখানেই সে মারা যায়। এরপর আমরা এটাও জানতে পারি আলেকজান্ডার জেলে যাওয়ার আগেই বাকি লোকদেরকেও মেরে ফেলেছে। রাঘবন, শিবকুমার, সিলভারাজ সবাই এখন মৃত। এর মাসখানেক পর দেখা যায় অজলার বিরিয়ানি নিয়ে ভিনেতের সঙ্গে আবারও দেখা করতে যাচ্ছে। এমন সময় আলেকজান্ডারের সঙ্গে তার দেখা হয়। তখন আলেকজান্ডার অজলারকে বলে, আমরা ইচ্ছা করলে জাভির মেয়েকেও মারতে পারতাম, কিন্তু আমি চেয়েছিলাম তুমি আমার কেসটি হ্যান্ডেল করো, যাতে করে পৃথিবীর সমস্ত মানুষ পুরো সত্য ঘটনাটি জানতে পারবে। আলেকজান্ডার জেলে যাওয়ার সময় বলতে থাকে বন রেসিডিউ, অর্থাৎ হাড়ের টুকরো টুকরো অংশ। এটা শুনে অজলার সব কিছু বুঝতে পারে, তার স্ত্রী আর মেয়ের সাথে কি ঘটেছিল। এরপর অজলার ভিনতের কাছে এসে সেই একই প্রশ্ন করে, আমার স্ত্রী আর মেয়ের লাশ কোথায় দাফন করেছ? ভিনত সেই একই উত্তর দেয়, স্যার আমার মনে নেই। তখন অজলার বলে, আচ্ছা ভিনত, তুমি তো ছুরি দিয়ে আমার স্ত্রী আর মেয়েকে টুকরো টুকরো করে মেরেছিলে, তাহলে সেই ছুরিতে তো বোন রেসিডিউ থাকার কথা ছিল, কিন্তু আমরা তো সেই ছুরিতে হাড়ের কোনো বাকি অংশ কোনোভাবেই খুঁজে পেলাম না। এবার তুমি সত্যটা বলো, আমার স্ত্রী আর মেয়েকে তো তুমি হত্যা করনি, তাহলে কারা তাদেরকে হত্যা করেছে? এটা শুনে ভিনত একটা রহস্যময় হাসি দেয়। তখন আমরা বুঝতে পারি ওই খুনটিও আলেকজান্ডার করেছে। আসলে 1989 সালে যখন আলেকজান্ডার অ্যাক্সিডেন্ট করে কোমায় চলে যায়, তখন শিবকুমার, সিলভারাজ, জাভি তাদের 3 জনের বিরুদ্ধেই মামলা হয়।
আর তখন অজলারের কাছে এই মামলার তদন্ত আসে, কিন্তু টাকার বিনিময়ে অজলার ওই কেসটি ধামাচাপা দিয়ে দেয়। তারই প্রতিশোধ হিসাবে আলেকজান্ডার তার স্ত্রী আর মেয়েকে হত্যা করেছে। মুভিটা এখানেই শেষ হয়ে যায়, কিন্তু একটা কথা কি জানেন, অপরকে কাঁদালে নিজেও একদিন কাঁদতে হবে, আর এটাই বাস্তবতা। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।